সুপ্রভাত সকলকে। আমি প্রিয়া মণ্ডল, নদিয়া ডিস্ট্রিক্ট হসপিটালের অন্তর্গত নার্সিং ট্রেনিং স্কুলে প্রথম বর্ষের ছাত্রী। তো আমি আপনাদের এলাকায় গত 14 দিন ধরে ভিজিট করছি এবং আমার গ্রুপ মেম্বাররাও ভিজিট করছে। তো আপনারা নিশ্চয়ই জানেন যে তারা বিভিন্ন বিষয়ে আপনাদেরকে স্বাস্থ্যসম্মত ধারণা দিচ্ছে প্রতিনিয়ত। তো আমিও আজকে এরকম একটি বিষয়ে আপনাদেরকে বলবো। এবং আমি সার্ভে করতে গিয়ে দেখেছি যে আপনাদের প্রত্যেকের পরিবারেই 10 থেকে 19 বছর বয়সী অনেক মেয়েরাই রয়েছে। তো আমার বিষয় হচ্ছে আজকে কেয়ার অফ অ্যান অ্যাডোলেসেন্ট গার্ল, অর্থাৎ একজন বয়ঃসন্ধিকালী মেয়ের কিভাবে আমরা যত্ন নেব সেগুলো। তো প্রথমেই আমরা জেনে নেব যে বয়ঃসন্ধিকাল কাকে বলে। বয়ঃসন্ধিকাল হচ্ছে 10 থেকে 19 বছর বয়সে যে ধাপটা, সেই জীবনের ধাপটাকে আমরা বয়ঃসন্ধিকাল বলে থাকি। তো এটা হচ্ছে শৈশব এবং প্রাপ্তবয়স্ক বয়সের মাঝখানের যে ধাপটা জীবনে, সেটাই হচ্ছে বয়ঃসন্ধিকাল। তো এই সময় আমাদের মেয়েদের মধ্যে অনেক পরিবর্তন আসে, শারীরিক মানসিক, এর সাথে সাথে অনেক কিছু লক্ষ্য করা যায়, তাদের জীবনে একটা নতুন পরিবর্তন ঘটে। তো সেই সম্পর্কে তারা যাতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, যাতে সেই সমস্যাগুলো থেকে তারা মোকাবিলা করতে পারে, তো তাদের যত্ন কিভাবে আমরা নেব সেই সম্পর্কে আমি আপনাদের আজকে বলবো। তো প্রথমে আমাদের জানা উচিত যে বয়ঃসন্ধিকালের গুরুত্বটা কি। তো এখানে আমি একটি চার্টের মাধ্যমে আপনাদের বলবো কি গুরুত্ব রয়েছে। বয়ঃসন্ধিকালের গুরুত্ব প্রথমে হচ্ছে মানসিক ও শারীরিক বিকাশ, যৌন বিকাশ, মাসিক চক্র, ভবিষ্যতের দায়িত্বশীল নাগরিক, অর্থনৈতিক কাঠামো, ভবিষ্যতে স্বাস্থ্যবান মা। অর্থাৎ এই বয়ঃসন্ধিকালে মেয়েদের মধ্যে দেখা যায় মানসিক এবং শারীরিক বিকাশ হচ্ছে, অর্থাৎ মেয়ে ছেলে উভয়ের ক্ষেত্রেই দেখা যায়। তবে মেয়েদের ক্ষেত্রে কি হয়, মানসিক এবং শারীরিক বিকাশটা একটু আগে আমরা লক্ষ্য করতে পারি ছেলেদের তুলনায়। তো তাদের চেহারার পরিবর্তন আসে, বিভিন্ন রকমের পরিবর্তন দেখা যায় তাদের মধ্যে স্বাস্থ্যসম্মত, এবং এরপরে কি হয়, তাদের যৌন বিকাশ ঘটে এবং মাসিক চক্রের শুরু হয়। 12 থেকে 13 বছর বয়সী মেয়েদের ক্ষেত্রে মাসিক চক্র শুরু হয়ে যায়। তো তারপরে তারা একজন ভবিষ্যতে দায়িত্বশীল নাগরিক হবে। তো আমরা বুঝতেই পারছি যে বয়ঃসন্ধিকাল কতটা গুরুত্ব আমাদের কাছে, গুরুত্বপূর্ণ। তারপর তারা অর্থনৈতিক কাঠামোটাকেও তাদেরকেই হাল ধরতে হবে এবং তারা ভবিষ্যতে সর্বোপরি একজন স্বাস্থ্যবান মা হবে। তো তোমরা বুঝতে পারলে যে বয়ঃসন্ধিকালের গুরুত্বগুলো কি কি। তো তোমাদের মধ্যে কেউ একজন বলতে পারবে গুরুত্বগুলো? মানসিক ও শারীরিক বিকাশ ঘটে, যৌন বিকাশ, মাসিক চক্র শুরু হয়, ভবিষ্যতের দায়িত্বশীল নাগরিক, অর্থনৈতিক কাঠামো ও ভবিষ্যতে স্বাস্থ্যবান মা। হ্যাঁ, তুমি বেশ ভালোই বুঝেছো, তোমাকে ধন্যবাদ। তুমি বসো। তোমরা সবাই বুঝেছো তো? হ্যাঁ, ঠিক আছে। তো এবার বলি, আমাদের বয়ঃসন্ধিকালে মেয়েদের জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, অনেক সমস্যা আমাদের মধ্যে দেখা যায়। তো সেই সমস্যা নিয়ে আমি আপনাদের সামনে একটি চার্ট এবং একটি ফ্লিপ চার্টের মাধ্যমে তুলে ধরবো। একটি পোস্টার আমি এখানে করেছি। বয়ঃসন্ধিকালীন সমস্যা। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটি ফ্লিপ চার্ট বানিয়েছি। তো যেখানে রয়েছে মনোব্যাধি এবং অবসাদ। তো আমরা দেখতে পাই যে কিশোরীদের মধ্যে অনেক সময় মনোব্যাধি দেখা দেয়। তো তারা বিভিন্ন বিষয় নিয়ে চিন্তিত থাকে। তাদের মধ্যে তারা অনেক সময় লক্ষ্য করলে দেখা যায় যে তারা সবার সাথে ভালো করে কথা বলছে না, কিংবা সমাজে সবার সাথে ভালো করে মিশতে পারছে না, লজ্জা পাচ্ছে। তো এর থেকে তাদের মধ্যে অবসাদ তৈরি হয় এবং তাদের মধ্যে অনেক ব্যবহারের পরিবর্তন লক্ষ্য করা যায়। এবং তারা অনেক সময় এই বয়সটাতে কি হয়, কেরিয়ার চুজের একটা ব্যাপার আসে, সেটা চুজ করতে গিয়ে তাদের কনফিউজ হয়ে যায় এবং অনেকে কি হয়, এই সমস্ত অবসাদ থেকে অনেকে আত্মহত্যারও পথে যায়, অনেকের মাথায় আত্মহত্যার চিন্তাও আসে। তো এই বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে, এই সমস্যায় যাতে তাদের না পড়তে হয়। তারপরে আমরা দেখব এখানে রয়েছে ড্রাগ আসক্তি, অপুষ্টি, ত্বকের সমস্যা এবং মোটা হওয়ার প্রবণতা। তো অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কিশোরীদের মধ্যে অনেকে ড্রাগে আসক্তি দেখা যায়, কিংবা মদ্যপান শুরু করে তারা।
এক্ষেত্রে কি হয়, মদ্যপানের ফলে তাদের মাথার ব্রেন ঠিক করে কাজ করে না, কিংবা তারা সঠিক খাদ্য গ্রহণ করে না, তাদের মধ্যে অপুষ্টি দেখা যায়, বিভিন্ন ত্বকের সমস্যা দেখা যায়, এবং অপুষ্টি দেখা যায় অনেকে ওজন বাড়তে চায় না। যেমন এখানে দেখুন মেয়েটি হচ্ছে কত মোটা হয়ে যাচ্ছে এবং এ কত রোগা, অর্থাৎ অপুষ্টি কিংবা মোটা হওয়ার প্রবণতা দুটোই কিন্তু হতে পারে। আবার এখানে দেখা যাচ্ছে যে একটি মেয়ের সুইসাইডাল থটও এসেছে মাথায়, অর্থাৎ সে আত্মহত্যার কথা ভাবছে। তো এটা গেল। এরপর আমরা যেটা বলবো সেটা হচ্ছে প্রতি মাসে মাসিক চক্রের সাথে মানিয়ে নেওয়া এবং পেটে ব্যথা। যেহেতু 12 এবং 13 বছর বয়সী মেয়েদের মধ্যে মাসিক চক্র শুরু হচ্ছে, তো হঠাৎ তাদের জীবনে একটি পরিবর্তন আসে এবং পেটে ব্যথা শুরু হয় তাদের মাসিক চক্রের সময়। তো এই ফেজটাকে তাদের খুবই সমস্যাপূর্ণ বলে মনে হতে পারে। তো তাদের এর সঙ্গে মানিয়ে নিতে অনেকটা সময় লাগে, এটা একটি গুরুত্বপূর্ণ সমস্যা তাদের জন্য। তো এটাকে আমাদের তাদের কথা ভাবতে হবে এবং তাদেরকে সুস্থ রাখতে হবে। এরপরে দেখবো বাল্যবিবাহ, গর্ভধারণ এবং গর্ভপাত। তো অনেক ক্ষেত্রে দেখা যায়, এখন হয়তো অতটা দেখা যায় না, তাও কিছু কম বলা যায় না যে বাল্যবিবাহ দেখা যায়, অর্থাৎ বিবাহের সঠিক বয়সের আগেই মা বাবা দেখা যায় যে বিয়ে দিয়ে দিচ্ছে। অর্থাৎ এখন বিবাহের সঠিক বয়স হচ্ছে 20 থেকে 21 বছরের মধ্যে। তো তার আগেই তাদের বিবাহ দিয়ে দেওয়া হয় এবং তার ফলে কি হয়, গর্ভধারণ সে সঠিক বয়সের আগে সে গর্ভধারণ করে ফেলছে, অর্থাৎ সে নিজেও অপুষ্টি থেকে যাচ্ছে এবং সে যে সন্তানের জন্ম দিবে সেও অপুষ্ট হবে। এবং এর ফলে অনেকেই দেখা যায় যে গর্ভপাত করানো হয়, অর্থাৎ যে গর্ভধারণ হয়ে যাচ্ছে কিংবা বিয়ের আগেই গর্ভধারণ করে ফেলছে, তার জন্য গর্ভপাত বা অ্যাবর্শন করানো হচ্ছে। যেমন একটি দিল্লি সমীক্ষায় দেখা গেছে যে প্রতি বছর ইন্ডিয়াতে 4 মিলিয়নেরও বেশি মেয়েরা বিয়ের আগে গর্ভধারণ করছে এবং তাদের আনসেফ একটা অনিরাপদ অ্যাবর্শন করানো হচ্ছে। তো এই সম্পর্কে আমাদেরকে সচেতনতা ছড়িয়ে দিতে হবে, আমাদের সচেতন করতে হবে। তো তারপরে দেখবো যৌন নির্যাতন বা রেপ। বর্তমানকালে যৌন নির্যাতন এবং রেপের সংখ্যা খুবই বেড়ে চলেছে, চারিদিকে আমরা দেখতে পাচ্ছি। তো এর থেকে আমাদেরকে তোমাদেরকে সচেতন করা দরকার, নিজেদেরকে যতটা পারো সচেতনতা বজায় রেখে চলতে হবে। তো তারপরে দেখবো সাইবার ক্রাইম সংক্রান্ত হাত বা ব্ল্যাকমেল। অনেক জায়গায় দেখা যায় যে এখন যেমন মোবাইলের যুগে সবার কাছে মোবাইল থাকে এবং ফেসবুক ছাড়াও বিভিন্ন সোশ্যাল সাইটেও অনেকে বিভিন্ন রকম ফাঁদে পা দেয় কিংবা তাদেরকে ব্ল্যাকমেল করা হয়। তো এর থেকেও একটা বিরাট সমস্যার সৃষ্টি হয় কিশোরীদের মধ্যে। তো এই সমস্যাটা থেকে যতটা পারো নিজেদেরকে দূরে রাখতে হবে এবং সচেতন হয়ে থাকতে হবে। তো তোমরা সবাই বুঝতে পারলে যে কি কি সমস্যা দেখা যায়। যেমন আরেকটা কথা বলি, এখানে আমি একটু ছবিও এঁকেছি, একটি মেয়ে স্কুলে যাচ্ছে, যেমন তার দিকে সবাই আঙুল তুলছে, হচ্ছে বিয়ের আগে কিন্তু প্রেগনেন্ট হয়ে গেছে, তার দিকে সবাই আঙুল তুলছে। তো সবাই বুঝতে পারলে কি কি সমস্যা দেখা যায় বল? হ্যাঁ, ঠিক আছে, তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তো আমরা দেখলাম যে কত ধরনের সমস্যা দেখা দেয় আমাদের কিশোরীদের মধ্যে। তো এই সমস্যাগুলির মোকাবিলা অবশ্যই আমাদের করতে হবে এবং নিজেদেরকে যতটা পারে সচেতনতার সাথে চলতে হবে। তো সব থেকে বড় যে জিনিসটা আমূল পরিবর্তন আসে সেটা হচ্ছে মাসিক চক্র। তো এই সময় 12 থেকে 13 বছরের মধ্যে মাসিক চক্র শুরু হয়ে যায়। তো এই সময় যে ব্যবস্থাপনাগুলো গ্রহণ করতে হবে তা সেগুলো সম্বন্ধে আমি একটি চার্ট বানিয়েছি এখানে। যেমন প্রথমে হচ্ছে প্রতিদিন স্নান, মাসিক চক্র চলাকালীন অবশ্যই প্রতিদিন স্নান করতে হবে। তারপর 3 থেকে 4 বার তোমাদের প্যাড পরিবর্তন করতে হবে, এটা হচ্ছে 6 ঘন্টা পর পর অবশ্যই। অনেকে থাকে এরকম যারা 6 ঘন্টারও বেশি অনেকে ইউজ করে প্যাড, তো তাদেরকে অবশ্যই 3 থেকে 4 বার দিনে এবং 6 ঘন্টা পর পরে চেঞ্জ করতে হবে। পরিষ্কার জল দ্বারা চুল পরিষ্কার করতে হবে, যাতে করে কি বলতে চুলকানি প্রতিরোধ করতে পারি আমরা। এর থেকে কিন্তু অনেক গুরুতর রোগ সৃষ্টি হতে পারে। তারপরে রোদে কাপড় শুকাতে হবে, যে জামা কাপড়গুলো আমরা ইউজ করবো সেগুলো আমাদের রোদে শুকাতে হবে, যাতে করে সূর্যের আলোতে জীবাণুগুলো মারা যায় কাপড়ের মধ্যে থাকা।
এবং যদি মাসিক চক্র চলাকালীন আমরা সবাই জানি যে পেটে ব্যথা হয়, তো যদি খুব বেশি পেটে ব্যথা হয় তো আমরা কিছুটা হলেও নিয়ন্ত্রণ করতে পারি গরম জল ইউজ করে। তো আমরা গরম জল ইউজ করব, যেমন কোনো বোতলের মধ্যে নিয়ে পেটের মধ্যে রেখে এটাকে নিয়ন্ত্রণ করা যেতে পারে। বা প্যাড যখন আমরা ইউজ করা হয়ে যাবে তখন কি করে ফেলবো, আমরা কাগজে মুড়িয়ে ফেলবো এবং কাগজে মুড়িয়ে আমরা সেটা সঠিক স্থানে ফেলবো। কাগজে মুড়িয়ে অবশ্যই আমাদেরকে ফেলতে হবে, সঠিক ডাস্টবিনে ফেলতে হবে। তারপর হাত ধুতে হবে। এবং হাত ধোয়ার ক্ষেত্রে বলি, যেটা হাত ধোয়া আমাদের প্যাড নেওয়ার আগে হাত ধুতে হবে, নেওয়ার পরে হাত ধুতে হবে, এবং যখন আমরা ফেলবো তারপরেও আমাদের হাত ধুতে হবে। হাত আমাদের ধোয়াটা মাস্ট। আর বর্তমানে সবাই জানো কোভিডের জন্য তো হাত ধুতেই হচ্ছে। তো তোমরা বুঝতে পারো যে মাসিক চক্র চলাকালীন কি কি ব্যবস্থাপনা আমরা নেব। হ্যাঁ, তো কেউ একজন বলবো আমাকে মাসিক চক্র চলাকালীন ব্যবস্থাপনাগুলো। প্রতিদিন সানস্ক্রিন ও সার্ভার প্যাড পরিবর্তন করা, পরিষ্কার জল দ্বারা ঝুড়ি পরিষ্কার করা, চুলকানি প্রতিরোধ, রোদে কাপড় শুকানো, পেটে ব্যথা হলে গরম জল, প্যাড কাগজের মধ্যে ফেলতে হবে, হাত ধোয়া। ঠিক আছে, তুমি ভালোই বুঝেছো, তুমি বসো। ধন্যবাদ। ঠিক আছে, তো আমরা দেখলাম মাসিক চক্রের ব্যবস্থাপনাগুলো। এরপরে আমরা যেগুলো দেখবো সেগুলো হচ্ছে কিছু স্বাস্থ্যবিধি এবং বয়সন্ধিকালীন যত্ন। তো প্রথমেই দেখো এখানে বয়সন্ধিকালে আমরা কি কি যত্ন নেব। এই যে সমস্যাগুলো আমরা দেখলাম সেগুলো মোকাবিলা করার জন্য আমাদেরকে যত্ন নিতে হবে। যত্নগুলোর মধ্যে রয়েছে পর্যাপ্ত ঘুম, সঠিক খাবার, শরীরচর্চা, মদ্যপান ও স্বাস্থ্য নিষিদ্ধ, নিয়মিত স্কুলে যেতে হবে, টিকাকরণ করাতে হবে। তারপরে হাত ধোয়া, নখ কাটা, নখ পরিষ্কার রাখা, বাতের যত্ন নেওয়া, তার প্রতিদিন ব্রাশ করা, নিয়মিত স্নান করা এবং শরীরচর্চা করা। তো পর্যাপ্ত ঘুম অবশ্যই আমাদের দরকার এবং নিয়মিত স্কুলে যেতে হবে। টিকাকরণ যেটা হয় আমাদের 10 বছর এবং 15 বছর বয়সে টিটি ভ্যাকসিন দেওয়া হয়, যেটা হচ্ছে টিটেনাস রোগটাকে প্রতিরোধ করে। এটা অবশ্যই আমাদেরকে নিতে হবে কিশোরী বয়সে। এবং সঠিক খাবার খেতে হবে যাতে করে আমাদের সঠিক পুষ্টি হয়, কোনো শরীরে যাতে রোগ না হয় আমাদের, তার জন্য সঠিক খাবার খেতে হবে। ফল, শাকসবজি, পালং শাক, এই সমস্ত জাতীয় খাবার খেতে হবে। তারপর প্রতিদিন নিয়মিত ব্রাশ করতে হবে, খাবার পরে দিনে 2-3 বার ব্রাশ করতে হবে। এবং হাত ধোয়ার কথা আমি আগেও বললাম যে বর্তমানে কোভিড-19 পরিস্থিতির জন্য আমাদেরকে বারবার হাত ধুতে হচ্ছে। এতে করে আমরা কিছুটা পরিমাণে রোধ করতে পারি কোভিড-19কে, যেটা হচ্ছে হাতই কিন্তু আমাদের মূল উৎস প্রত্যেকটা রোগের। তো হাতের মাধ্যমে প্রচুর জীবাণু ছড়িয়ে আমাদের দেহে প্রচুর রোগ ঘটায়। ঠিক আছে, তো বিভিন্ন খেলাধুলা করতে হবে, শরীরচর্চার মাধ্যমে লাফদড়ি খেলা, ব্যাডমিন্টন সমস্ত খেলা করতে হবে। তো তুমি বুঝতে পারবে যে কি কি যত্ন দেবে এবং স্বাস্থ্যবিধি পালন করবে। হ্যাঁ, কেউ একজন বলবে যে স্বাস্থ্যবিধি পালন করতে হবে। পর্যাপ্ত ঘুম, সঠিক খাবার, শরীরচর্চা, ঠিক টিকাকরণ, নিয়মিত স্কুল যাওয়া, মদ্যপান, ফাস্টফুড নিষিদ্ধ, হাত ধোয়া, নখ পরিষ্কার করা, দাঁত পরিষ্কার রাখা, দাঁতের যত্ন নেওয়া, স্নান করা ও ঘুমানো। দেখছি তুমি সারাই বুঝেছো, ধন্যবাদ তোমাকে, তুমি বসো। তো আমরা দেখলাম যে কি কি স্বাস্থ্যবিধি এবং কি কি যত্ন নেব আমরা। এরপরে এখানে একটি চার্ট বানিয়েছি। দেখো, তোমরা অনেকেই হয়তো জানো না যে অন্বেষা ক্লিনিক পশ্চিমবঙ্গ সরকারের প্রত্যেকটি বিপিএইচসিতে অন্বেষা ক্লিনিক আছে। এবং এখানে কি হয় যে অ্যাডোলেসেন্ট গার্ল অর্থাৎ বয়সন্ধিকালে কিশোরী মেয়েদেরকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাদেরকে স্বাস্থ্য সম্বন্ধে বিভিন্ন শিক্ষা দেওয়া হয়, প্রদান করা হয়। তো এই সম্বন্ধে আমি তোমাদের জন্য একটি চার্ট বানিয়েছি। তোমাদের কিন্তু অবশ্যই অন্বেষা ক্লিনিকে যেতে হবে। তো দেখো চার্টটা আমি দেখাই তোমাদের। তো প্রথমে হচ্ছে পুষ্টি বৃদ্ধি, নিরাপদ মাতৃত্ব। অন্বেষা ক্লিনিকে গেলে তোমাদের পুষ্টি, সঠিক পুষ্টি বৃদ্ধি এবং ভবিষ্যতে নিরাপদ মাতৃত্বের জন্য কিছু ধারণা লাভ করতে পারবে তোমরা। মানসিক ও শারীরিক সমস্যা যেগুলো রয়েছে, ডায়াবেটিস, ক্যান্সার, শ্বাসরোধ, হৃদরোগ, এই সমস্ত রোগ থেকে রোগ সম্পর্কে, যাতে এই বয়স থেকেও কিন্তু এই রোগগুলো শুরু হতে পারে। তো এই সময় থেকে তোমাদেরকে সঠিক পথ বেছে নেওয়া উচিত
তো সেই সম্পর্কে ধারণা লাগার জন্য তোমাদের অন্বেষা ক্লিনিকে যেতে হবে। সঠিক আচরণ বিধি সেখানে শেখানো হবে এবং সামাজিক বৈষম্য ও হিংসার বিরুদ্ধেও তোমাদেরকে এখানে কিছু ধারণা দেওয়া হবে। তো তোমাদের সকলেরই অন্বেষা ক্লিনিকে যাওয়া উচিত, গুরুত্বপূর্ণ। তো তোমরা বুঝতে পারলে যে অন্বেষা ক্লিনিকে তোমরা কেন যাবে? তো কেউ একজন বলো, তুমি বলো। পুষ্টি বৃদ্ধি, নিরাপদ মাতৃত্বের জন্য ও মানসিক ও শারীরিক সমস্যা, সঠিক আচরণ বিধি, ডায়াবেটিস, ক্যান্সার, শ্বাসরোগ, হৃদরোগ ও সামাজিক বৈষম্য ও হিংসা, এই সব কিছু আমাদের জানার জন্য অন্বেষা ক্লিনিকে যেতে হবে। হ্যাঁ, তুমি খুব ভালো বুঝেছো। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। বুঝেছো তো? হ্যাঁ, ঠিক আছে, তুমি বসো। ধন্যবাদ সকলকে। তো আমরা দেখলাম যে বয়সন্ধিকালে কী করে আমরা যত্ন নেব এবং সমস্যাগুলো মোকাবিলা করব। তো আমি তোমাদের সকলের জন্য কিছু হ্যাবিট বানিয়েছি, এগুলো আমি দেবো। তো তো এগুলো তোমাদের উদ্দেশ্যে বানানো হয়েছে এবং এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের দিয়েছি। তো সেগুলো তোমরা কেউ একজন পড়ে শোনো আমাকে। তুমি বলো আমাকে। প্রতিদিন স্নান, পর্যাপ্ত ঘুম, নিয়মিত শরীরচর্চা, খেলাধুলা, সঠিক পুষ্টিযুক্ত খাবার খাওয়া সময় মতো, ফাস্টফুড, মদ্যপান, বাইরের খাবার নির্দিষ্ট, নিয়মিত পড়াশোনা করা, স্কুলে যাওয়া, অন্বেষা ক্লিনিক থেকে শিক্ষা গ্রহণ করা, মাসিক চক্রের সময় সঠিক স্বাস্থ্যবিধি মানা, সঠিক আচরণ ও সকলের সাথে মেশা, সাইবার ক্রাইম আক্রান্ত পাপ থেকে নিজে সচেতন থাকা ও অন্যদের সচেতন করা। হ্যাঁ, তুমি বেশ ভালোই বুঝতে পেরেছো সবকিছু। তো এগুলো তোমাদের কাছে রেখে দেবে এবং এগুলো মেনে চলার চেষ্টা করবে, যাতে তোমরা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারো এবং সঠিকভাবে জীবনযাপন করতে পারো এবং ভবিষ্যতে একজন সুস্বাস্থ্যের অধিকারী হতে পারো। তো তোমাদের সকলকে অনেক ধন্যবাদ যে তোমরা এতক্ষণ ধরে আমার কথাগুলো শুনলে এবং মনোযোগ দিয়ে মনোযোগ সহকারে শুনলে আমার কথাগুলো, এবং আশা করি তোমরা সবাই বুঝতেও পেরেছো। এবং যেহেতু এখানে তোমাদের সকল বান্ধবীরা উপস্থিত নেই, তাই তাদেরকেও এই সম্পর্কে তোমরা কিছু ধারণা দেবে, যাতে তারাও এই সমস্ত জ্ঞানগুলো অর্জন করতে পারে এবং সঠিকভাবে জীবনযাপন করতে পারে। তো সকলকে ধন্যবাদ।